আজকে যে ঘটনাটি আমি বলতে চলেছি সেই ঘটনাটি শুনলে আপনারা বুঝতে পারবেন তারা মার কৃপা যদি কারোর উপরে থাকে তাহলে সে মৃত্যুর দরজায় দাঁড়িয়ে থাকলেও সে মার আশীর্বাদে কিন্তু ফিরে আসে। তো চলুন ঘটনাটি শুরু করা যাক। এম স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজকে আমি যে ঘটনাটি বলতে চলেছি সেটা ঘটেছিল কেষ্টপুরে মৌয়ের সঙ্গে। এখানে বলে রাখি মৌয়ের বাড়িতে কে আছে। মৌ, ওর মা, বাবা ও দাদা, এই চারজন ওদের পরিবার। তো মৌয়ের যখন এই ঘটনাটা ঘটেছিল মৌয়ের সঙ্গে, তখন মৌয়ের বয়স ছিল আপনার 12 কি 13। তো ওরা একবার সবাই মিলে ঠিক করলো তারাপীঠে ঘুরতে যাবে। শুধু ওরা না, ওদের কিছু আত্মীয় স্বজনও যাবে। তো যেমন ভাবা তেমন কাজ, নির্দিষ্ট দিনে ওরা যাত্রা শুরু করলো। আর যেহেতু ওদের অনেক বড় পরিবার, তো 50 জনের মতো ওদের মেম্বার ছিল, তো ওরা একটা বাস ভাড়া করেছিল। তো ঠিক আছে, সকালবেলায় বাসে চড়ে ওরা রওনা দিল। বাস বেশ ভালোই যাচ্ছিল, কিন্তু খানিকটা দূর যাওয়ার পরে বাসে কিছু অসুবিধা হলো, তো সেই কারণে বাস দাঁড়িয়ে পড়ল। এবার ড্রাইভার বলল যে বাসে কিছু পার্টস আর কি খারাপ হয়ে গেছে, ওটা ঠিক করতে হবে। এখন ওটা ঠিক করতে করতে ওদের অনেকক্ষণ সময় লেগে গেল। মানে ধরুন ওদের যে বেলার দিকে, দুপুরের দিকে যে তারাপীঠে ঢোকার কথা ছিল, সেইটা না হয়ে ওরা ঢুকলো সন্ধ্যে 7টায়। এবার সন্ধ্যে 7টায় তারাপীঠে ঢুকে ওরা সারাদিন এত ক্লান্ত, তো ওরা ভাবলো যে আজকের দিনটা আমরা এখানেই থেকে যাই, পরের দিন সকালবেলায় পুজো দিয়ে ফিরব। তো ঠিক আছে, ওরা হোটেলে থেকে গেল। এবার এই যে ওদের যেই টাইমটা এদিক থেকে ওদিক হলো, তার জন্য যে মৌয়ের জীবনে যে কীরমভাবে ঝড় উঠেছিল, এই কথাটা আমি কেন বললাম সেটা যতটা ঘটনা এগোবে আপনারা বুঝতে পারবেন। তো পরের দিন সকালে ওরা সবাই মিলে স্নান করে মন্দিরে গেল পুজো দিতে। গিয়ে দেখলো প্রচণ্ড ভিড় মন্দিরে, আর বিশাল বড় লাইন। তো ওরা ভাবছে যে এত ভিড় হয় তারাপীঠের মন্দিরে, কিন্তু এরকম ভিড় মানে এত বড় লাইন। ওরা ভাবছে যে কি ব্যাপার, এত বড় লাইন কেন? শুধু তাই না, ওখানে ঘন ঘন সব মৃতদেহ আসছে। তখন মৌয়ের বাবা ওখানকার একজন স্থানীয়কে জিজ্ঞেস করলো, কি ব্যাপার দাদা, আজকে এত ভিড়? তখন বলল ওই স্থানীয় ব্যক্তিটি যে 11 বছর পরে নাকি একটা বিরল যোগ পড়েছিল, সেই জন্যেই সবাই আজকে পুজো দিতে এসেছে। তো যাই হোক, মোটামুটি 5-6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে ওরা পুজো দিল। পুজো দিয়ে ওরা ভাবলো এবার ওরা একবার মহাশ্মশান দর্শন করে তারপরে ওরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। তো ঠিক আছে, সবাই মিলে যখন গল্প করতে করতে শ্মশানের দিকে যাচ্ছে, কারোর আর খেয়াল নেই যে মৌ ওদের থেকে অনেকটা এগিয়ে গেছে, এবং এগিয়ে শুধু যায়নি, ও শ্মশানেও ঢুকে পড়েছে। তো যাই হোক, মৌ যখন একা একা শ্মশানে ঢুকে খানিকটা এগিয়ে গেল। এগিয়ে গিয়েই ওর গাটা কিরম ছমছম করতে শুরু করলো। যতই দিনের বেলা হোক, কিন্তু ও সেদিনকে বেশ ভালোই ভয় পাচ্ছিল। দূরে দেখলো কয়েকজন সাধু বসে আছে। তাছাড়া ওর গাটা কেমন যেন একটা করে উঠলো একটা জায়গায়। তখন ও ভাবলো যে না না, আর এগোবো না। আর কতই বা বয়স বলুন, একটা 12-13 বছরের মেয়ে। ও তখন বললো যে না, ফেরত চলে যাই, মাদের সঙ্গে আবার আসবো। তো ও যেই মাত্র ঘুরতে গিয়ে দেখে ওর পরিবারের লোকেরা সবাই এসে গেছে। তো যাই হোক, ও তারপরে মাদের সঙ্গে একটু ঘুরে তারপরে ওরা রওনা হয়ে গেল এবং বাড়িতে ফিরে এলো। বাড়িতে এসে 2 দিন সব ঠিকই ছিল। 3 দিনের দিন মৌয়ের মধ্যে অদ্ভুত সব পরিবর্তন দেখা দিল। কীরকম পরিবর্তন? মৌ আসলে খুব শান্ত স্বভাবের মেয়ে ছিল, কিন্তু ও হঠাৎ করে রেগে যাচ্ছে। মানে এমন রেগে যাচ্ছিল যে ও জিনিসপত্র রাগ করে ভেঙে ফেলছিল। সেইটা ওর মা বাবাকে অবাক করেছিল যে এরকম একটা শান্ত মেয়ে এরকম কী করে হয়ে যাচ্ছে। শুধু তাই না, রাতের বেলায় শুলে ও হঠাৎ করে কেঁপে কেঁপে উঠছিল ভয়ে। ও নাকি কি ছায়া দেখতে পাচ্ছে। এবার বাকি লোকেরা তো আর ছায়া দেখতে পাচ্ছে না। তখন ওর বাবা মা ভাবলো হয়তো ঘুরে এসেছে, কোনো কারণে হয়তো কিছু ভয় টয় পেয়েছে, ঠিক আছে কটা দিন গেলেই ঠিক হয়ে যাবে মেয়ে। তো বললো কটা দিন রেস্ট নাও বাড়িতে, তোমাকে এখন স্কুলে যেতে হবে না।
তো ঠিক আছে, কটা দিন মৌ বাড়িতে রেস্ট নিল। কিন্তু এই যে ঘটনাগুলো যে ঘটছিল, রেগে যাওয়া কি রাতের বেলায় কেঁপে কেঁপে ওঠা, ভয় পাওয়া, এইগুলো কিন্তু চলতেই থাকলো। যাই হোক, 1 সপ্তাহ মৌ বাড়িতে রেস্ট নিল, তারপরেও স্কুলে যেতে শুরু করলো। 2 দিন স্কুলে যাওয়ার পরে ওদের স্কুলের প্রিন্সিপাল ওর মা বাবাকে ডেকে পাঠালো। কেন ডেকে পাঠালো? বলছে যে স্কুলে মৌ নাকি ওর বন্ধুদের সঙ্গে নাকি ভীষণভাবে ঝগড়া করছে। শুধু তাই না, টিচারদের কারোর কোনো কথা শুনছে না। তাহলে এরকমভাবে চলতে থাকলে কি করে হবে? ও এরকম অবস্থা কি করে হলো, সেইটাই বলার জন্য এবং জানার জন্য ওর প্রিন্সিপাল ম্যাম ওর বাবা মাকে ডেকে পাঠিয়েছিল। তোর বাবা মা বলছে, হ্যাঁ আমরা এরকম ঘুরতে গেছিলাম, তারপর থেকে ওর এরকম পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি ম্যাম। ঠিক আছে, আমরা দেখছি কি করা যায়। তখন প্রিন্সিপাল ম্যাম বলল, তাহলে একটা কাজ করুন, আপনি ডক্টর দেখান। ওর কেন এরকমভাবে ওর পরিবর্তন হচ্ছে, কারণ একটা শান্তশিষ্ট মেয়ে, এইভাবে কি করে তার এরকম অদ্ভুত রকমের পরিবর্তন হতে পারে। তো ঠিক আছে, তখন ওর বাবা মা ঠিক করলো যে ওদের ডাক্তার দেখাবে। তো ডাক্তারের কাছে গেল। ডাক্তারের কাছে যাওয়ার পরে সব ঘটনা বলল। তখন ডাক্তার বলল হয়তো কোনো কারণে হয়েছে, ঠিক আছে বলে কয়েকটা টেস্ট লিখে দিল। তা অ্যাজ ইট ইজ টেস্টগুলো ওরা করালো। টেস্টের রিপোর্ট যখন হাতে এলো তখন দেখলো সবই ঠিক। তখন ডাক্তারও বুঝতে পারছে না তাহলে কী ব্যাপারটা হলো। তখন ডাক্তার বলছে যে কোনো কারণে হয়তো কিছু প্রবলেম হয়েছে, ঠিক আছে ও কয়েকদিন বিশ্রাম নিক, কয়েকটা ওকে যেরকম নার্ভের ওষুধ দেয় যে একটু যাতে ঘুমটুম থাকে, ঘুমোলে একটু ওর ভালো লাগবে। কিন্তু সবথেকে অবাক করা জিনিস যে ডক্টর যে মেডিসিন ওকে প্রেসক্রাইব করেছিল যাতে ও একটু ঘুমোয়, কিন্তু ও যদি ঘুমিয়েও থাকে তাও কিন্তু ওই রাতের বেলা ওরকম কেঁপে কেঁপে উঠছিল, আর ওরকম না ও নাকি ছায়া দেখতে পাচ্ছিল। তো এইভাবে মোটামুটি 1 মাস কেটে গেল এবং যত দিন যাচ্ছিল মৌয়ের কিছু ভালো করে খেতে ইচ্ছা করছিল না, এবং আগে তো শুধু রাতের বেলা কেঁপে উঠত ভয়, এখনও দিনের বেলাতেও এরকম করতে শুরু করে দিল। ও নাকি কি দেখতে পাচ্ছে। এবার বাকিরা সবাই বলছে কই ওরা তো দেখতে পাচ্ছে না, তাই এবার মৌকে কে বিশ্বাস করবে? সেটাই স্বাভাবিক। 1 মাস পরে ওদের একটা ওকেশন ছিল, মানে কারোর জন্মদিনে আর কি, মানে মৌয়েরই এক বন্ধুর জন্মদিনে ওদের নেমন্তন্ন করেছিল। তাই সেই জন্মদিনে ওরা গেছিল। সেইখানে মৌয়ের বান্ধবীর মা ওকে দেখে মৌয়ের মাকে বলছে, তোমার মেয়ের কি অবস্থা গো, এরকম শরীর হয়ে যাচ্ছে কেন? তখন ওর মা ঘটনাটা খুলে বলল। তখন বলল, দেখো তোমরা তো ডাক্তার করাচ্ছ, তা আমাদের এক পণ্ডিতজি আছে, তুমি তাকে দেখাতে পারো। এইখানে বলে রাখি, মৌয়ের যে বান্ধবী ছিল সে কিন্তু নর্থ ইন্ডিয়ান ছিল। তো ঠিক আছে, ওদের পণ্ডিতজিকে, তখন মৌয়ের মা বলছে ঠিক আছে দেখাবো, তাহলে তুমি পণ্ডিতজিকে পাঠিয়ে দিও। তো ঠিক আছে, একটা দিন স্থির করা হলো, সেদিনকে পণ্ডিতজি নাকি ওদের বাড়িতে আসবে, এসে দেখবে মেয়ের কী হয়েছে। আপনারা ভাবতে পারবেন না, যেই দিন পণ্ডিতজির আসার কথা, একটা কথা বলে রাখি, পণ্ডিতজি মৌয়ের পুরো নামটা আর ওদের বাড়ির অ্যাড্রেসটাও কিন্তু চেয়েছিলেন, তো ওরা দিয়ে দিয়েছিল। এবার যেদিনকে পণ্ডিতজির আসার কথা ছিল, ওরা সারাদিন অপেক্ষা করছে পণ্ডিতজি আসবে, পণ্ডিতজি আসবে, কিন্তু পণ্ডিতজি কিন্তু এলো না। শুধু এলোই না, পণ্ডিতজি যে মৌয়ের যে বান্ধবীর মা ছিল তাকে একটা হনুমান চালিসা দিয়ে বলেছিলেন যে এইটা ওই মেয়েটিকে রোজ পাঠ করতে বলবে, ওকে সারানো কিন্তু আমার পক্ষে সম্ভব না। এইটুকুনি বলে উনি সরে গিয়েছিলেন, উনি আর মৌদের বাড়িতে আসেন উনি। তো যাই হোক, ওই হনুমান চালিসা মৌয়ের কাছে পৌঁছলো। এবার মৌকে বলা হলো তুই এটা রোজ পাঠ করবি। প্রথম দিন যখন মৌ এই হনুমান চালিসা পাঠ করলো বাড়িতে, এইটা ওর মা বাবাও শুনেছে, বাইরে মনে হলো যেন প্রচুর পরিমাণে ঝড় উঠেছে এবং গাছপালাগুলো যেন, মানে গাছের ডাল বিশেষত যেন ভেঙে ভেঙে পড়ছে, কিন্তু কোনোখানে ঝড় ছিল না। তাহলে এই আওয়াজ কোথা থেকে এলো? ওরা বাইরে বেরিয়ে দেখলো কোনোখানে কিন্তু কিচ্ছু নাই, কিন্তু সেদিনকে কিন্তু মৌয়ের বাবা মাও এই আওয়াজ শুনেছিল। তো যাই হোক, রোজ পাঠ করছে, কিন্তু যেরকম কি সেই, মানে ওই রাতের বেলা হয়তো একটু ইমপ্রুভ হয়েছে, যেগুলো দিনের বেলা দেখতো সেগুলো আর দেখছে না, কিন্তু রাতের বেলা কিন্তু ওরকম ভয়ে কেঁপে উঠছে আর প্রচণ্ড রাগ ও জেদ।
তারপরে কি করা যায়? তখন ওদেরই একজন আত্মীয় বলল যে দেখো, তারাপীঠে এই ঘটনাটা ঘটেছিল, তো চলো মেয়েকে নিয়ে একবার তারাপীঠে যাই, ওখানে তো অনেক সাধুরা আছে, ওখানে গিয়ে দেখায়। তো ওরা আবার তারাপীঠে গেল। তারাপীঠের মন্দিরে গিয়ে পুজো দিল। এবার পুজো দিয়ে ওখানেই একজন সাধু ছিল, তাকে জিজ্ঞেস করলো যে বাবা এরকম এরকম হয়েছে, কি করা যায়? তখন বাবা বললেন, ওই সাধু মহারাজ বলল যে তুই তোর বেটিকে শ্মশানে নিয়ে যা, তাহলেই সব ঠিক হয়ে যাবে। তখন ওরা মৌকে শ্মশানে নিয়ে গেল। আপনারা বিশ্বাস করবেন না, যেইমাত্র মৌ শ্মশানে ঢুকেছে, ওর ঠিক মনে হলো যেই জায়গাটায় ও ভয় পেয়েছিল ওইখানে ওর পায়ের নিচ থেকে, মানে শরীরের ভিতর থেকে একটা কারেন্ট বেরিয়ে পায়ের নিচ থেকে ওখানে ওই মাটিটায় মিশে গেল। তো মৌ বলছে আমার যেন কীরকম হলো, কি যেন একটা বেরিয়ে চলে গেল আমার পায়ের নিচ দিয়ে, একদম পায়ের নিচ দিয়ে বেরিয়ে চলে গেল। তারপরে তো ওরা মহাশ্মশানে প্রণাম করে আবার সেই সাধুর কাছে গেল। তখন সাধু মহারাজ বলল যে তোর বেটি যখন ওখানে ঢুকেছিল তখন তোর বেটির চুল খোলা ছিল, এবং ও যে গাছটার নিচে যেখানে ও ভয় পেয়েছিল সেখান থেকে ওকে ধরেছিল। তাই তোরা কিন্তু তখন কিছু বুঝতে পারিসনি। তোদের কপাল ভালো যে তারামার কৃপায় ও আজকে নতুন জীবন পেয়েছে, নাহলে ওটা ওর শরীর কদিন ওটাকে নিতে পারত? ও তো নিতে পারছিল না, আর নিতে পারছিল নাই বলে ওর রাগ বেড়ে যাচ্ছিল, তারপরে ও ছায়ার মতো ভয় পাচ্ছিল, ও কটা দিন নিতে পারত? তো যা, তারামা তোর বেটিকে বাঁচিয়ে দিয়েছে। কোনো মানুষের শরীরে যদি আত্মা ভর করে তাহলে কিন্তু সেই মানুষের শরীর তাকে বেশি দিন নিতে পারে না, হয় সে মারা যায়, আর না হলে তাকে বিভিন্ন ক্রিয়া দ্বারা ঠিক করতে হয়। তো আজকে এই ছিল আমার গল্পটা শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। আর এই ঘটনাটাও কিন্তু একদমই সত্যি ঘটনা, আর আমার বলার সময় হয়তো কিছু ভুল ত্রুটি হয়েছে, তার জন্য আমাকে মার্জনা করবেন। আজ এই পর্যন্ত।